सुधासमुद्रान्तर्धर्मणि द्वीपसङ्गृढविल्वाटवी मध्यकल्पद्रुमाकल्प कादम्बकान्तारवासप्रिये कृतिवासप्रिये सर्वलोकप्रिये देवी तुभ्यं नमो देवी तुभ्यं नमो देवी तुभ्यं नमः। আমাদের এখানে অনেক সমগ্র দেশে অনেক ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি বা ম্যানুস্ক্রিপ্টোরিয়াম পাই। আমি কয়েকটা নাম উচ্চারণ করছি, যদি যে যে লাইব্রেরিগুলো তোমরা জানো না হয়তো লিখে রাখতে পারো। যে সরস্বতী মাতৃকালয় বা ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি, সরস্বতী ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি তাঞ্জাভুর তামিলনাড়ু। ভণ্ডারকর ওরিয়েন্টাল ম্যানুস্ক্রিপ্টোরিয়াম সবাই হয়তো জানো পুনাতে। ভণ্ডারকর ওরিয়েন্টাল ইনস্টিটিউট, ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি অফ ভণ্ডারকর ওরিয়েন্টাল ইনস্টিটিউট। তারপরে মেহরানগড় ফোর্ট ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি, যার উপরে আমি কিছুটা আজকে হিন্ট দেবো, কারণ এটা যোধপুরে আছে। আমি যে বলেছি যোধপুরের ম্যানুস্ক্রিপ্ট বিষয়ে বলবো, মাতৃকা বিষয়ে। সেটা হচ্ছে মেহরানগড় বলে একটা দুর্গ আছে, সেই ভেতরে সেটা আছে। তারপরে ইতিহাস সংশোধন মণ্ডল পুনাতে আরেকটা জায়গা আছে ইতিহাস সংশোধন মণ্ডল। আমাদের এখান তো এশিয়াটিক সোসাইটি আছে, আমরা সবাই জানি। তারপরে দরভঙ্গা ইউনিভার্সিটিতে ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি আছে বিহার। শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয় পুরীতে ভালো কিছু মানে ম্যানুস্ক্রিপ্ট আছে, পুঁথি আছে। উড়িষ্যা স্টেট মিউজিয়াম ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি ভুবনেশ্বর, এখানে অনেক রিচ মানে লাইব্রেরি আর অনেক কিছু পাওয়া যায়, যার মানে কোয়ালিটি দেখে ইন্দিরা গান্ধীও খুব অভিভূত হয়ে গেছিলেন। আর সেই হলটা তখন তো এসি বেশি চলছিল না, উনি সেই হলটাকে এসির ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, একবার এসেছিলেন সেখানে। তারপরে উৎকল ইউনিভার্সিটি ভুবনেশ্বর, সেখানে ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি আছে। আমি কয়েকটা মাত্র বলবো, 20-25টা বলবো। তারপরে কালিকট ইউনিভার্সিটি ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি। আদি শঙ্করাচার্য কালাড়ি বলে কেরালাতে একটা জায়গা আছে, যেখানে শঙ্করাচার্যের জন্মস্থান। সেইখানে ওনার নামে একটা সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে, সেখানে অনেক ম্যানুস্ক্রিপ্ট সংগৃহীত আছে। চিন্ময় ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বেলিয়ানার, যেটা হচ্ছে আদি শঙ্করাচার্যের মামার বাড়ি। অ্যাকচুয়ালি উনি সেইখানে জন্ম নিয়েছিলেন, যে ঘরে জন্ম নিয়েছিলেন এখনও সেখানে অখণ্ড দীপ জ্বালানো আছে। তোমরা বেলিয়ানার গেলে কোচি থেকে প্রায় 50-60 কিলোমিটার হবে। আর সেখানে একটা চিন্ময় মিশন তরফ থেকে, চিন্ময় ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তরফ থেকে একটা ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি করা হয়েছে। আড়িয়ার লাইব্রেরি তো জানো চেন্নাইতে আছে, খুব প্রসিদ্ধ। আর চন্দ্রশেখর সরস্বতী ইউনিভার্সিটি কাঞ্চি, সেখানেও আছে। আমাদের শান্তিনিকেতনেও আছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেটাকে বলা হচ্ছে কি লিপিকা ম্যানুস্ক্রিপ্টোরিয়াম। তারপরে ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট মিশন, তার তো আছেই দিল্লিতে, সেটা আমরা সবাই জানি। তার তরফ থেকে অনেক কিছু হচ্ছে, ফান্ডিং, এসব কার্যক্রম করার জন্য অনেক ফান্ডিং সেই অনুষ্ঠান করে, সেখানে আছে, প্রচুর আছে। তারপরে এইভাবে ভারতের অনেক জায়গায় আছে। তাছাড়া আমরা অন্য জায়গায়ও পাই, বিদেশেও পাই। আর সবথেকে বেশি ফেমাস হচ্ছে ইন্ডিয়া অফিস লাইব্রেরি লন্ডনে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে অনেক পুঁথি পাওয়া যায়, ইন্ডিয়া অফিস লাইব্রেরি। আর এখান থেকেই সেই ম্যানুস্ক্রিপ্টগুলো নেওয়া হয়েছে, আর সেখানে আছে। যেসব অনেক জিনিস এখানে পাওয়া যায় না, সেখানে পাওয়া যায়। আর আমারও নিজের অভিজ্ঞতা আছে। আমি কারণতা বিচার ভবানন্দ সিদ্ধান্ত বাগিসের নব্যন্যায় বিষয় নিয়ে আমি পিএইচডি করার সময় কারণতা বিচারের একটা মাত্র পুঁথি আমি পেলাম পুনাতে, ভণ্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটে। তখন আমি সেখানেই পড়ছিলাম, পুনা ইউনিভার্সিটিতে পড়ছিলাম। আমার গাইড যিনি ছিলেন, উনি কালকে ওনার বক্তব্য আছে, প্রফেসর VN ঝা, উনি আসছেন। আর তো ওনাকে বললাম যে এই একটাই ম্যানুস্ক্রিপ্ট পেলাম, তাহলে কি করব? সব জায়গায় লিখলাম ভারতে, কেউ রিপ্লাই দিচ্ছে না, কেউ বলছে নেই। উনি বললেন যে তুমি ইন্ডিয়া অফিস লেখো।
তারপরে সেখানে আমি 3খানা ম্যানুস্ক্রিপ্ট পেলাম, তার মানে এখান থেকে সব চলে গেছে অনেক কিছু, সেখানে আছে সব। তারপরে ইউনিভার্সিটি লাইব্রেরি অফ ফিলাডেলফিয়াতে অনেক ভারতীয় ম্যানুস্ক্রিপ্ট আছে। হার্ভার্ড ইউনিভার্সিটি ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি, ফ্রেঞ্চ ইনস্টিটিউট যেটা পন্ডিচেরিতে আছে ওদেরও অনেক পুঁথি আছে ফ্রেঞ্চ ইনস্টিটিউটে। তারপরে চেন্নাইতে আরেকটা আছে কুপুস্বামী শাস্ত্রী ইন্ডোলজিক্যাল ইনস্টিটিউট, কুপুস্বামী নামে প্রসিদ্ধ, সেখানে অনেক পুঁথি পাওয়া যায়। মাদ্রাস ইউনিভার্সিটিতে তো তোমরা জানো যে নিউ ক্যাটালগরম, যেটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টদের যে বই ক্যাটালগ, সে ক্যাটালগদের ক্যাটালগ, তাকে বলা যায় ক্যাটালগরম, নিউ ক্যাটালগরম, যার কয়েকটা মাত্র ভাগ হয়ে পড়েছিল, কিন্তু প্রফেসর সিনিরুদ্ধ দাস বলে একজন প্রফেসর সেখানে জয়েন করলেন আমাদের পুনা থেকে, আমরা এক সময় একসাথে ছিলাম। উনি তারপরে মাদ্রাস ইউনিভার্সিটিতে জয়েন করে প্রফেসর অ্যান্ড হেড হয়ে 14টা ভলিউম করলেন। প্রায় 20 বছর ধরে সে কাজে লেগে 14টা ভলিউম করলেন। এখনও তো উনি তো রিটায়ার্ড, কিন্তু এখনও কাজ অনেক কিছু বাকি আছে। তবে সেখানে উনি আরেকটা লাইব্রেরি করেছেন যেখানে বই আর ম্যানুস্ক্রিপ্ট সব কিছু পাওয়া যায়, আর কে শর্মা বোধহয়, আমি ভুলে যাচ্ছি, লাইব্রেরি রিসার্চ ইনস্টিটিউট উনি নিজে করেছেন, একজন প্রসিদ্ধ মানুষের নামে, উনার বইপত্র ম্যানুস্ক্রিপ্ট সব নিয়ে, সেটাও ম্যানুস্ক্রিপ্টে আছে। তারপরে পুরীতে আছে একটা তো বললাম পুরীর ইউনিভার্সিটি, জগন্নাথ সংস্কৃত ইউনিভার্সিটি, আরেকটা পুরীতে আছে যে রঘুনন্দন লাইব্রেরি পুরী, সেখানে অনেক ম্যানুস্ক্রিপ্ট আছে। কিন্তু মেন কথা হলো যে রঘুনন্দন লাইব্রেরিকে, তার বিল্ডিংকে ভেঙে দেওয়া হয়েছে, সরকার ভেঙেছে। তার কারণ জগন্নাথ মন্দিরের কিছু একটা এরিয়া, তার চারদিকে যত এরিয়া তাকে খোলা রাখতে সে কাজটা করেছে। এখন সেই ম্যানুস্ক্রিপ্টগুলো কোথায় আছে তার খবর আমি রাখিনি, আর ওদেরকে জায়গা দেওয়া হয়েছে কোথায় একটা ওই বিল্ডিং হলে, সেই ম্যানুস্ক্রিপ্ট সেইখানে থাকবে। তাহলে এইভাবে তো কয়েকটা জায়গা আমি বললাম। আর এসব কেন, এই যে ম্যানুস্ক্রিপ্ট সব আছে কেন আছে, তার সংরক্ষণ কেন করা যাওয়া দরকার না, প্রাচীন যা জ্ঞান আমাদের আছে সেসব ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে, এই ম্যানুস্ক্রিপ্ট ভেতরেই সেগুলো সব আছে। তাই অনেক আইনস্টাইন হয়তো শুয়ে আছেন এই পুঁথি ভেতরে, তাই ওদেরকে যদি বুঝতে চাইব, আমরা জাগ্রত করতে চাইব, আমরা অবশ্য নিশ্চয় ম্যানুস্ক্রিপ্টদের সংরক্ষণ করব, ওদেরকে এডিট করে পাবলিশ করব, ওদেরকে ট্রান্সলেশন ওদের করব, এসব আমরা করা খুব আবশ্যক আছে। একটা কাজ সবাই মনে রাখা উচিত যে যত আমরা এডিট করে বই বার করছি পুঁথিদের, শুধু সেইটুকু করলে যথেষ্ট নয়। একটা বই এডিটেড হয়ে বেরিয়ে গেলে যথেষ্ট নয়, কারণ সেই ভিতরে যা আছে তার একটা তর্জমা হওয়া দরকার, নম্বর 1, এবং তার অনুবাদও হওয়া দরকার অন্য ভাষাতে, তাহলে যারা সংস্কৃতও জানে না তার লাভ নিতে পারবে। এই দুটো জিনিস আমরা করি না, শুধু এডিট করে ডিগ্রি পেয়ে যাই, এডিট করে পাবলিশ করে দিই, ছেড়ে দিই। এটা না করে সেই এডিশনের সাথে আমরা কিছু অ্যানালিসিস করতে পারি, কিংবা তার অনুবাদ করতে পারি, অথবা সে বই বেরিয়ে যাওয়ার পরে তার অনুবাদ বা তর্জমা ইত্যাদি আমরা করতে পারি। তবে আমি আজকে যে বলতে চাইছিলাম, আমার আশা করি আমার টপিক সবাইকে জানা আছে। আমি চাইছিলাম বলতে যে রেয়ার ম্যানুস্ক্রিপ্টস, সংস্কৃত ম্যানুস্ক্রিপ্টস ইন শান্তিনিকেতন অ্যান্ড যোধপুর, এটা আমার টপিক ছিল। যোধপুরটা বোধহয় আমি আজকে কভার করতে পারবো না, কিন্তু যোধপুর বিষয়ে কিছু ভালো সূচনা দিয়ে যাব, কিন্তু কি কি বই আছে সে পর্যন্ত বোধহয় আজকে আমি যেতে পারবো না, যা মনে হচ্ছে, দেখা যাক। তবে শান্তিনিকেতনে এখন যে ম্যানুস্ক্রিপ্ট আছে, পুঁথি সব আছে, সে হচ্ছে লিপিকা ম্যানুস্ক্রিপ্টোরিয়াম বলে একটা বিল্ডিং আছে বিশ্বভারতীতে, সেই লিপিকা ম্যানুস্ক্রিপ্টোরিয়াম ভেতরে সব পুঁথি রাখানো আছে। তবে তার ইতিহাস বিষয়ে আমি কিছু বলবো, কারণ এ বিষয়গুলো সাধারণত জানা থাকে না। যেখানে যেখানে ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি আছে তার কিছু কেমন কীভাবে তৈরি হলো, কিভাবে আছে এখন, অতীতে তার অবস্থা কী ছিল, এসব বিষয়ে জানা উচিত।
সেইটা আমি কিছুটা বলতে চাইছি। শান্তিনিকেতনে যে ম্যানুস্ক্রিপ্ট সব আছে, পুঁথি সব আছে, তার কয়েকটা ইম্পর্ট্যান্স আছে। প্রথম কথা হলো যে এখানে অনেক ভাষার, শুধু সংস্কৃত নয়, অনেক ভাষার এবং অনেক লিপির পুঁথি পাওয়া যায়। সেগুলো হচ্ছে, মানে যদি বলি আমি কয়েকটা, তাহলে সংস্কৃত তো আছেই, মানে লিপি আর ভাষা উভয় বলছি। প্রাকৃত আছে, বেঙ্গলি আছে, হিন্দি আছে, উড়িয়া আছে, তিব্বতান আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে। এইভাবে সব ম্যানুস্ক্রিপ্ট বা পুঁথি সেখানে আমরা পাই। এবং অনেক জায়গা থেকে রবীন্দ্রনাথ তাকে সংগ্রহ করার ব্যবস্থা করিয়েছিলেন। আর এই যে সব পুঁথি, তার ব্যবহার পৃথিবীর বিশাল বিশাল মানুষরা করেছে, স্কলাররা করেছে, যাদের নাম আমরা সবাই প্রায় শুনি, যাদের বই হায়ার রিসার্চে দরকার হয়। ওদের বই তো আমরা এমএ পড়ার সময় পড়েছি, কারণ উৎকল ইউনিভার্সিটিতে আমাদের মিডিয়াম ছিল ইংলিশ, মেনলি ইংলিশ, আর যারা পারবে না সংস্কৃত লেখছিল। তো ওদের বই সব আমরা পড়েছি। কিন্তু কয়েকজনের নাম আমি বলে দিই, যারা বিশ্বভারতীর এই ম্যানুস্ক্রিপ্টাম, লিপিকা ম্যানুস্ক্রিপ্টামে যেসব পুঁথি আছে তার ব্যবহার করে দীর্ঘকাল ধরে রিসার্চ করেছে। শুধু কয়েকটা নাম মাত্র আমি বলবো, ওরা কি কি করেছে অনেক সময় লেগে যাবে, সেদিকে যাব না। ধরো মরিস উইন্টারনিজ, উনি সেখানে ছিলেন। তোমরা জেনে খুশি হবে যে যেটা এখন ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, পালি অ্যান্ড প্রাকৃত বিশ্বভারতীতে, সেইখানে উনি ছিলেন। তখন এইরকম নাম ছিল না, তখন সেটা বিদ্যাভবন ছিল। মরিস উইন্টারনিজ সেখানে ছিলেন, জার্মান পণ্ডিত উনি, আর সংস্কৃতে বিশাল দক্ষতা আছে, অনেক কিছু বই লিখে গেছেন। সিলভান লেভি আরেকজন, জি টুকি ফ্রেঞ্চ ফিলোসফার, তারপরে মহামহোপাধ্যায় বিধুশেখর শাস্ত্রী, আর পণ্ডিত অনন্ত কৃষ্ণ শাস্ত্রী। এইভাবে অনেকরা সেখানে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ প্রেরণাতে এসে বিদ্যাভবন বলে যে অনুষ্ঠানটি ছিল সেখানে কাজ করেছে ওরা। আর আরেকটা জিনিসও আশ্চর্যের কথা, যে বিশ্বভারতীতে যত পুঁথি আছে তার যে সংগ্রহ 1924 মସିহায় শেষ, 24 পর্যন্ত সংগ্রহ হয়ে গেছে যত পুঁথি সেখানে আছে। তাই মানে কত পুরনো জিনিস সংগ্রহ করা হয়েছে সেটা জানা উচিত। আর শুধু যে বেঙ্গলে আছে বলে সব বেঙ্গলি স্ক্রিপ্টের ম্যানুস্ক্রিপ্ট আছে তা নয়, আমি তো বললাম। তাছাড়াও মানে তামিল স্ক্রিপ্টেও অনেক ম্যানুস্ক্রিপ্ট ছিল যেগুলো ট্রান্সফার করা হয়েছে আডার লাইব্রেরিকে, তার কথাও আমি বলবো। তো এইভাবে পুঁথিগুলি বিশ্বভারতীতে আছে, কিন্তু তার ইতিহাস কি একটু আমরা জানতে চাইব। যে এইটা একটা মনে রাখা উচিত যে সমগ্র ভারতবর্ষে কয়েকটি যে পুঁথির সংগ্রহালয় আছে, তার ভিতরে বিশ্বভারতীর এই যে মাতৃকালয় অনেক পুরনো। 2-4টি ধরলে তার ভিতরেই আসবে, 2-4টি পুরনো ম্যানুস্ক্রিপ্টোরিয়াম ধরলে বিশ্বভারতীর ম্যানুস্ক্রিপ্টোরিয়াম তার ভিতরে চলে আসবে। সে হলো 1 নম্বর কথা। আর দ্বিতীয় হলো, দুটো বড় গ্রন্থ ভারতে বানানো হয়েছে আমাদেরই, একটা হলো মহাভারত আর একটা হলো রামায়ণ। এডিট করে বানানো হয়েছে, দীর্ঘকাল লেগেছে। তো সমগ্র ভারতবর্ষ থেকে যত ম্যানুস্ক্রিপ্ট মহাভারতের সংগ্রহ করা হয়েছে, ইস্টার্ন এরিয়াতে যত ম্যানুস্ক্রিপ্ট তার সেন্টার ছিল বিশ্বভারতীর ম্যানুস্ক্রিপ্ট মানে পুঁথি গৃহ। তো মহাভারতের জন্য, মহাভারত কোথায় এডিট হয়েছে তোমরা হয়তো জানো, যে পুনার যে ভণ্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ভারতের একটা প্রমুখ প্রাচ্যবিদ্যার গবেষণা সংস্থা, সেইখানে তার মহাভারতের সম্পাদনা হয়েছে। ডক্টর সুখটঙ্কর সেই সম্পাদনার মুখ্য ছিলেন, আর উনি সেটা করেছেন। এই যে মহাভারত গ্রন্থকে এডিট করা হচ্ছে,
তার জন্য অনেক অনেক কপি দরকার হয়েছে। বিভিন্ন স্থান থেকে ম্যানুস্ক্রিপ্ট ধরলে তো এক্স্যাক্ট মূল মহাভারতটা কি জানা যাবে। তাই সেই হিসাবে পূর্ব ভারতে যত পুঁথি মহাভারতের তার দায়িত্ব নিয়েছিল বিশ্বভারতী। তো বিশ্বভারতীতে সেসব ছিল এবং সেখান থেকে ওরা এসেছে, এরাও গিয়েছে পণ্ডিতরা হয়ে। শুক্তঙ্করকে অনেক সহায়তা দেওয়া হয়েছে এবং পুনাতে অনেক ভলিউমে মহাভারতের ফাইনাল এডিশন বেরিয়েছে। তাছাড়া আর একটা ইনস্টিটিউট আছে বরোদাতে, ওরিয়েন্টাল ইনস্টিটিউট বরোদা, সেখানে রামায়ণ এডিট করা হয়েছে। সেই রামায়ণ এডিট করার জন্য মধ্য বিশ্বভারতীর যে পুঁথিগৃহ অনেক সহায়তা দিয়েছে এবং অনেক যে ম্যানুস্ক্রিপ্ট আমি বললাম যে দক্ষিণ ভারতীয় ভাষাতে লেখা হয়েছে, সেগুলো সব আডিয়ার লাইব্রেরিকে ট্রান্সফার করা হয়েছে। আমাদের লিখিত ইতিহাস যা আছে বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় যে 2500 তামিল স্ক্রিপ্টের পুঁথি বিশ্বভারতীতে ছিল পুঁথিগৃহতে। তো তাকে আডেয়ারকে পাঠিয়ে দেওয়া হলো। আর যেটা মাদ্রাসে আছে আডার লাইব্রেরি সবাই আমরা জানি। তো এখানে কবে পাঠানো হলো? 1997 মানে 1957 2500 মানুষকে যে গেল। আবার রেকর্ড বলছে ওরা রিসিভ করলো 1225টা ম্যানুস্ক্রিপ্ট। মানে ডাকে এখন এরকম কি হয় যে পাঠানো হলো 2500 ম্যানুস্ক্রিপ্ট, কিন্তু ওরা বলছে আমরা পেলাম 1225টা ম্যানুস্ক্রিপ্ট। তো ম্যানুস্ক্রিপ্ট প্রতি কত যত্ন ছিল তখন তোমরা এখান থেকেই অনুমান করতে পারবে। তো কোথায় কোনো স্কলার হয়তো লোভ করে মাঝেই চুরি করে নিয়েছে, কিছু এই রকম ঘটনা ঘটেছে। তো এসব ইতিহাস তো সহজে জানা যায় না, তাকে খোঁজে বার করা হয়েছে। তো যাই হোক, এখন 1225টা তামিল ভাষাতে লেখা পুঁথি সেখানে আমরা পাই। আর আড়িয়ার লাইব্রেরিতে এখনও সেসব আছে। তাছাড়া তাকে একজন স্কলার ছিলেন, বাঙালি স্কলার, এবং বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলরও উনি ছিলেন। ওনার নাম হচ্ছে পিসি বাগচি। এ নাম হয়তো আমরা শুনেছি, পিসি বাগচি। পিসি বাগচি সে যে ম্যানুস্ক্রিপ্টগুলো সেখানে পাঠানো হয়েছে তার একটা ডেসক্রিপটিভ ক্যাটালগ করলেন। তা প্রথম করে বিশ্বভারতীর কোনো ম্যানুস্ক্রিপ্ট উপরে একটা ক্যাটালগ বানানো হলো। উনি করলেন, তার নাম দিলেন ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ বিশ্বভারতী ম্যানুস্ক্রিপ্টস বলে করে। এইটা ওদেরকেও পাঠিয়ে দিলেন যে আমরা এই ম্যানুস্ক্রিপ্ট আপনাদেরকে দিলাম। আর যে আমি বলছিলাম যে মাদ্রাস ইউনিভার্সিটি নিউ ক্যাটালগরম করেছে, অনেক ভলিউম বার করেছে, তার ভিতরে এই জিনিসটি আমরা শুধু পাই, মানে বিশ্বভারতী থেকে এই লিস্টটা পাই। ইনি যেটা পিসি বাগচি যেটা করেছিলেন। আর বাকি কিছু যা পরে ম্যানুস্ক্রিপ্ট ক্যাটালগ বানানো হয়েছে তা সে কথাও আমি বলবো, এগুলো খুব মূল্যবান, সহজে পাওয়া যায় না। তো সেই যে পরবর্তী সময়ে যে ক্যাটালগুলো হয়েছে সেগুলো ওদের পাশে পৌঁছায়নি। এখানে যে পণ্ডিতরা করেছিল ওরা কোনোদিন ভাবেনি যে সেইটা তো মূল জায়গা মাদ্রাস, সেখানে তো সব ক্যাটালগ বানানো হচ্ছে, তাহলে আমরা যা করলাম পাঠিয়ে দিই, এটা কোনোদিন ভাবতে পারেনি। তাই এখানে সেসব গেল, নষ্ট হয়ে গেল, হারিয়ে গেল ক্যাটালগ, কয়েকটা হাতে পাওয়া যায়। আর সেখানে কিন্তু আসল জায়গায় পৌঁছায়নি। ওরা আশ্চর্য হয়েছে। পরে আমি যখন ওদেরকে বললাম যে এরকম 6টা ভলিউম এখানে ক্যাটালগ, আমাদের যে পুঁথি তার ক্যাটালগ বানানো আছে, ওরা আশ্চর্য হলো যে আমরা কি করে জানি না, আর কেন আমাদেরকে পাঠানো হয়নি। যাই হোক, সেটা আমাদের কর্তব্য ছিল পাঠানো, কারণ অনেক ভলিউম অলরেডি হয়ে গেছে। এরপরে এখন কেউ করছে না, সেটাও মনে রাখো। মাদ্রাস ইউনিভার্সিটিতেও এই নিউ ক্যাটালগরম সে আর এখন হচ্ছে না, কারণ ইন্টারেস্টেড স্কলার আর সেই রকম স্পিরিটেড অ্যাসিস্ট্যান্টস, রিসার্চ অ্যাসিস্ট্যান্টস দরকার, সেটা হয়নি। তো এইভাবে আমাদের বিশ্বভারতীর ম্যানুস্ক্রিপ্টদের কথা। তবে
আমরা সবাই জানি 1951-এ বিশ্বভারতী প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো। আসলে মহাত্মা গান্ধী আগে বলে গেছিলেন নেহরুকে যে পাশ্চাত্য দেশে যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেরকম তুমি এটাকে করবে। উনি এসেছিলেন 1930-তে বিশ্বভারতী। উনি একটা ছোট চিঠিতে নেহরুকে লিখেছিলেন যে দেশ যখন স্বাধীন হয়ে যাবে বিশ্বভারতীটাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করবে। তো 1951-এ বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে গেল, কিন্তু নেহরু বললেন যে শুধু বিশ্বভারতীকে করে দিলে অন্যরা তো কোলাহল করবে, তাই উনি বললেন যে না, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিকেও সেন্ট্রাল করব। তারপরে বনারস হিন্দু ইউনিভার্সিটি মদন মোহন মালবীয়, উনি বললেন এইটা কি দোষ করলো, বনারস হিন্দু ইউনিভার্সিটি কেন হবে না। তো ফাইনালি 1951-এ এই তিনটে ইউনিভার্সিটি একসাথে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো, কিন্তু আসলে বিশ্বভারতী হচ্ছে ভারতের প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটি। যাই হোক, এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেল, তারপরে সেখানে বিধিবদ্ধভাবে একটা বিদ্যা ভবন বলে তৈরি হলো 1951 পরে। তার আগেও ছিল, সে তার এরকম নাম ছিল না। তো 1921 থেকে কলেজ স্তরীয় পড়া আর রিসার্চ অন্যান্য সব হচ্ছিল। আর 1901 মସିহাতে ব্রহ্মচর্য আশ্রম হয়েছে, তোমরা সব জানো, আমার থেকে বেশি জানো। তো সেখানে ওরিয়েন্টাল বিষয়ে, প্রাচ্যবিদ্যা বিষয়ে গবেষণা আরম্ভ হলো। আর বিশেষ করে সংস্কৃতে, মনে রাখো বিশ্বভারতীতে যদি কোনো বিষয়ে প্রথমে পড়ালেখা হয়েছে সেটা হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃত উপরে গবেষণা করতে পণ্ডিতরা সব আসলো। কয়েকজনের নাম তো আমি প্রাচ্য পাশ্চাত্য পণ্ডিতদের নাম উচ্চারণ করে ফেলেছি। তো ওরা সব বিদ্যাভবন করে, সেখানে অরিজিনাল রিসার্চ করতে পুরো পুঁথিকে ব্যবহার করে ওরা করলো। আর কয়েকজনের নাম তোমরা যদি করবে, পিসি বাগচি তো ছিলেনই, ক্ষিতীশ মোহন সেন, বিদুসাগর শাস্ত্রী ইত্যাদি সব সেইখানে বিদ্যাভবনে যোগ দিয়ে কাজ করলেন। তো ট্রান্সফার হলো কিছু যে তামিল পুঁথি আডিয়ার লাইব্রেরিকে 1957-এ। তখন তারপরে বিশ্বভারতী চিন্তা করলো যে না, এই যে সব বিদ্যাভবনে এক জায়গায় সব রকমের পুঁথি আছে, ওড়িয়া পুঁথি আছে, বাঙালি পুঁথি আছে, এসব আছে, আমরা এসব ডিসেন্ট্রালাইজ করে দেবো। ওড়িয়া ডিপার্টমেন্ট সেখানে আছে, কলকাতা ইউনিভার্সিটিতেও ওড়িয়া ডিপার্টমেন্ট ছিল, এখন হয়তো নেই, কিন্তু অনেক আগে ছিল। আর ওড়িয়া ডিপার্টমেন্টকে ওড়িয়া পুঁথি দিয়ে দেবো, বাংলা ডিপার্টমেন্টকে বাংলা পুঁথি দিয়ে দেবো, এসব ডিসিশন নেওয়া হলো 1957-এর পরে। এবং ওরা কি করলো না, প্রত্যেক ভাষা বিভাগকে নিজের পুঁথি বেঁটে ফেললো। পুঁথি যে বেঁটে দেওয়া হলো, কিন্তু এইটা বিচার করা হলো না যে ডিপার্টমেন্টকে আমরা পুঁথিগুলো দিয়ে দিচ্ছি তার সংরক্ষণ ট্রেনিং ওদের আছে কি না, ট্রেনিং দিয়ে দেওয়া আবশ্যক কি, এসব কেউ চিন্তা করলো না। যাই হোক, দিয়ে দেওয়ার ফলে অনেক নষ্ট হয়ে গেছে, পুঁথি নষ্ট হয়ে গেছে, তার আর কিছু নেই, হিসাব কিছু নেই। যাই হোক, বিভিন্ন ডিপার্টমেন্টে পুঁথি থাকলো, তার একটা সুবিধা হলো যে মানুষরা, স্কলাররা যারা সেই ডিপার্টমেন্ট আছে, একটু ইন্টারেস্টেড হয়ে কিছু কাজ করতে চাইলো। ওড়িয়া বিভাগ একটা ভলিউম বার করেছে, আর আমাদের সংস্কৃত বিভাগ 6টা ভলিউম বার করেছে। এইভাবে কিছুটা উপকার হয়েছে। কিন্তু আমি যা বললাম যে 1924 মସିহাতে বিশ্বভারতীর পুঁথি সংগ্রহ পূর্ণ হয়েছে, সমাপ্ত হয়েছে 1924, কিন্তু পুঁথিদের বিষয়ে কিছু কাজ করতে কাকে নিযুক্তি দেওয়া হয়নি। কবে দেওয়া হলো? 1961-এ একজন আসলেন সংস্কৃত বিভাগে, ডক্টর শিবনারায়ণ ঘোষাল। প্রথম করে কেউ একজন পুঁথি উপরে কিছু কাজ করতে, লিখতে, পুঁথি বিষয়ে কিছু লিখতে, বিদ্যা বিষয় না, অন্যরা তো পুঁথি ভিতরে যে বিদ্যা আছে তাকে নিয়ে কাজ করলো, কিন্তু পুঁথিকে নিয়ে পুঁথিদের লিস্ট করা ইত্যাদি সব কাজ বা সংরক্ষণ করা, এসব কাজ করার জন্য ডক্টর শিবনারায়ণ ঘোষাল 1961-এ জয়েন করলেন। এবং সে হোল টাইমভাবে প্রথম কর্মচারীভাবে সেখানে সংস্কৃত, পালি, প্রাকৃতিক বিভাগে জয়েন করেছেন। আর তখন এটা বিদ্যাভবন
ভেতরেই ছিল সংস্কৃত ডিপার্টমেন্ট, এখন তো ভাষা ভবন হয়ে গেছে। তারপরে উনি ডক্টর ঘোষাল শাস্ত্রী বললেন যে আমরা একটা সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট যা আছে তার একটা ডেসক্রিপটিভ ক্যাটালগ বানাবো। এবার তোমরা জেনে রাখো কত সংস্কৃত পুঁথি সেখানে আছে, 6000। অন্যান্য ভাষা ছেড়ে দাও, অন্যান্য ভাষা অনেক আছে, সেই কারণে বলছি বিশাল পুঁথিগৃহ বিশ্বভারতীতে আছে। শুধু সংস্কৃতের 6000 পুঁথি আছে। তো 6000 পুঁথিকে উনি করতে তো পারেনি, যাই হোক টোটাল এখন যে আমি বললাম যে 6 খণ্ড হয়ে বেরিয়েছে বইয়ের লিস্ট বা ক্যাটালগ, সে মাত্র 1100 পুঁথিকে লিস্ট করা হয়েছে। সেই 1100 পুঁথিও তোমরা এই বই দেখে গিয়ে খুঁজলে আর পাবে কিনা সন্দেহ, কারণ সব বইগুলো পেস্ট হয়ে, পুঁথিগুলো পেস্ট হয়ে যাচ্ছে, বন্ডলগুলো স্যান্ডউইচ হয়ে গেছে। তোমরা স্যান্ডউইচ করে খেতে পারো কিন্তু পড়তে পারবে না, এরকম অবস্থাতে আছে। তাই বইতে লেখা হয়েছে অমুক নম্বরের বই, তার নাম এইটা, তার লেখক এইটা, অত পাতা আছে, সব ডেসক্রিপশন আছে, কিন্তু গিয়ে সেখানে পৌঁছালে ওরা বলবে যে স্যান্ডউইচ খাও, বই পাবে না। তো এই অবস্থা হয়ে বিষয় আছে। তো যাই হোক উনি মহাত্মা ঘোষাল শাস্ত্রী উনি ডিসাইড করলেন যে ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ সংস্কৃত ম্যানুস্ক্রিপ্টস, DCSM, ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট, এইভাবে উনি বার করবেন। তাহলে প্রথম ভলিউম উনি বার করলেন, পার্ট 1, মানে খণ্ড করে বার করবেন। পার্ট 1-এ উনি গ্রামার, ব্যাকরণ পার্টটাকে বার করলেন। কবে বেরোলো? 1975। উনি জয়েন করলেন কবে? 1961। তার মানে 14 বছরের পরে উনি 200 পাতার একটা বই বানাতে পারলেন। মানে কত অব্যবস্থা, কত মানে কনসেন্ট্রেশন, একাগ্রতার অভাব সেটা অনুমান করা যায় শুধু এই ডেট দুটো দেখলে। জয়েন করলেন 1961-তে, প্রথম খণ্ডটা বেরোলো 1975-এ, 1975। তারপরে 9 বছরের পরে বা 8 বছরের পরে উনি সেকেন্ড পার্ট বার করলেন, সেটা হচ্ছে সাহিত্য আর মহাকাব্যকে নিয়ে, সংস্কৃত সাহিত্য আর মহাকাব্যকে নিয়ে। সে 1983-তে সেকেন্ড ভলিউম বেরোলো, 1983-তে সেকেন্ড ভলিউম বেরোলো। তারপরে তখন ওনার কো এডিটর ছিলেন ডক্টর অলকানন্দ ব্যানার্জি, উনি বেঁচে আছেন। ঘোষাল শাস্ত্রী তো দিবঙ্গত, কিন্তু ইনি বেঁচে আছেন, ডক্টর অলকানন্দ ব্যানার্জি। আর উনি 2007-এ রিটায়ার হলেন, আর ওনার জায়গায় সৌভাগ্যবশত আমি এখানে চাকরি পেলাম। যাই হোক, অলকানন্দ ব্যানার্জি ওনাকে সহায়তা দিয়েছেন এবং 1983-তে বেরোলো দ্বিতীয় খণ্ড সাহিত্য হয়ে। তারপরে 1988 তখন ডক্টর ব্যানার্জি নিজে একটা বার করলেন, থার্ড পার্ট, তৃতীয় খণ্ড বার করলেন, সেইটাও সাহিত্য। আর উনার সাথে যোগ দিলেন কে না, ডক্টর অরুণ কুমার মণ্ডল, এই সবেতে রিটায়ার হয়েছেন অগস্ট মাসে। অরুণ কুমার মণ্ডল আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর। তো এই দুজন মিশে তৃতীয় খণ্ডটাকে সাহিত্য খণ্ড বলে বার করলেন। তারপরে ওরা চতুর্থ খণ্ড বার করেছে এপিক আর পুরাণ ইতিহাস খণ্ড করে বার করেছে। পঞ্চম খণ্ড বার করেছে কোশ আর সাহিত্য, এবং ষষ্ঠ খণ্ড বার করেছে পদ্ধতি অ্যান্ড প্রয়োগ। এপিক পুরাণ বেরিয়েছে 93-তে, কোশ সাহিত্য বেরিয়েছে সেই 93-তে, পদ্ধতি আর প্রয়োগ বেরিয়েছে 2005-এ। তার মানে 12 বছর পরে যেই লাস্ট ভলিউমটা বেরিয়েছে। এইভাবে অনেক বিলম্ব করে কোনো মতে 6খানা বইতে, ক্যাটলগতে 6000 সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট আছে বলে বলেছি, 1100 পুঁথির একটা লিস্ট দিলেন। আর সেই 1100 পুঁথি পুরো তোমরা গেলে সবগুলো পাবে না, এটা নিশ্চিত, কারণ অবস্থা যা হয়ে আছে। মানে আমার বক্তব্য হচ্ছে যে আমরা পুঁথিকে এখনও, মানে বিজ্ঞ লোকরা, পণ্ডিত লোকরা, ও এখনও তার মূল্য বুঝি না। যে 2024-এর জিনিসকে 2061-তে কাজ আরম্ভ হচ্ছে, তাই সেই রকম অনেক জিনিস কত গ্যাপে 61-তে একজন জয়েন করে 1975-তে প্রথম ভলিউম বার করেছেন 14 বছর পরে,
কত যত দেরি হতে পারে হয়ে যাই হোক, কিন্তু 6টা বই বা ক্যাটালগ বেরিয়েছে। আবার একটা অদ্ভুত কথা ঘটলো, মানে বিশ্বভারতীর ম্যানুস্ক্রিপ্টের এটা হচ্ছে ইতিহাস, তাই তোমরা এটাকে জেনে রাখা দরকার যখন জানছো বিশ্বভারতীর ম্যানুস্ক্রিপ্ট পুঁথি কী আছে। বলবো কিছু। তো 2008-এ বিশ্বভারতীতে তখন একজন বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রফেসর রজতকান্ত রায়। ইতিহাসে ওনার গবেষণা এবং বিদ্বত্তা, পৃথিবী বিখ্যাত কবি, পণ্ডিত, কেমব্রিজ থেকে পিএইচডি করে এসেছেন। আর ওনাকে পণ্ডিতরা, প্রফেসররা উপদেশ দিল যে না না, এইসব বিভিন্ন ডিপার্টমেন্টে যে এসব আছে আলাদা আলাদাভাবে ম্যানুস্ক্রিপ্টগুলো, তার রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হচ্ছে না, কেউ কিছু জানে না কীভাবে কী করা যায়, তাই সব একসাথে করা যাক। তখন লিপিকা হয়নি, এখন তো লিপিকা আমরা দেখছি শুনছি। তো একটা বিশাল বিল্ডিং তৈরি হলো, এসি ফিট করা হয়ে অনেক ফ্যাসিলিটি আছে, বিল্ডিং তৈরি করা হলো। আর সেখানে কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে কিভাবে পুঁথিদেরকে রাখতে পারবে সেসব আছে। করে 2008-এ ডিসাইড হলো যে হ্যাঁ, একটা আলাদা লাইব্রেরি হবে পুঁথিদের জন্য, সব ডিপার্টমেন্ট থেকে এগুলো সংগ্রহ হয়ে এইখানে এক জায়গায় থাকবে। তো তাই করা হলো। আসল কাজটা হলো, মানে এটা কাজ করলো 2010-এ, মানে 2-3 বছর পরে 2010-এ, আর সব ট্রান্সফার হলো, কাজ ঠিকঠাক আরম্ভ হলো। আর 10-এ যখন আরম্ভ হলো, একজন ভালো পণ্ডিত ম্যানুস্ক্রিপ্ট বিষয়ে, ওনার নাম হচ্ছে ডক্টর অশোক রথ। অশোক রথকে দায়িত্ব দেওয়া হলো যে লিপিকা ম্যানুস্ক্রিপ্টোরিয়ামের দায়িত্ব আপনার, আপনি এর সংরক্ষণ আর এর অধ্যয়ন, এর ক্যাটেগরাইজেশন, ক্যাটালগিং সব দায়িত্ব আপনার। তো ওনাকে দেওয়া হলো। উনি যেহেতু ম্যানুস্ক্রিপ্ট মানে পুঁথিকে ভালোবাসেন, তাই প্রথমে পুঁথির সংরক্ষণও কী হবে কীভাবে হবে সে বিষয়ে চিন্তা করলেন। আমাকে অনেকবার বলেন যে সত্যি আমি স্যান্ডউইচ শব্দটা ওনার থেকে পেয়েছি আমি, যে সব পুঁথিগুলো সব পেস্ট হয়ে গেছে, স্যান্ডউইচ হয়ে গেছে, ওদেরকে খুললে আমি লিখবো কি? আমি খুললে দেখছি যে কিছুই নেই, সব ভেঙে যাচ্ছে। তো যাই হোক, কিছু কাজ উনি সংরক্ষণের জন্য অনেক কিছু চেষ্টা উনি করেছেন। এখন তো রিটায়ার্ড হয়ে ওড়িশা ফিরে গেছেন। তো ডক্টর রথ কিছুটা আগালেন, আর উনার সাথে ডক্টর বুদ্ধদেব আচার্য জয়েন করলেন, অ্যাসিস্ট করলেন এই সংরক্ষণ আর ক্যাটালগিং, ডিসাইফারিং, মানে চিনতে পারবে এটা কী মানুষের কে লিখেছে, বিষয় কি, কত পাতা ইত্যাদি, এইসব কাজ। এই কাজে ওনাকে সহায়তা দিতে ডক্টর বুদ্ধদেব আচার্য জয়েন করলেন। আর যাই হোক, উনি অনেক দিন কাজ করেনি, উনি মধ্য দিবঙ্গত হয়ে গেলেন। আর কিন্তু বর্তমান রবীন্দ্র ভারতী বলে, রবীন্দ্র ভবন বলে যেটা অনুষ্ঠান বিশ্বভারতী ক্যাম্পাসে আছে, মানে রবীন্দ্রনাথের সকল লেখা আর সকল কিছু আর্কাইভ করে যেখানে রাখানো আছে, মিউজিয়াম আছে, তোমরা হয়তো গিয়েছো, দেখেছো। যারা যাওনি, ওয়েলকাম টু শান্তিনিকেতন। আর সেই রবীন্দ্র ভবনের আন্ডারে এই যে লিপিকা ম্যানুস্ক্রিপ্ট থাকলো। তো সেখানে যে ডিরেক্টর হবে, ও ম্যানুস্ক্রিপ্টের মানে পুঁথিকে ভালোবাসুক না বাসুক, তার অধীনস্থ হয়ে তার ইচ্ছা অনুসারে সব চলবে। তো সেই একটা ভুল হয়ে গেল বলে বলিও, ঐতিহাসিক ভুল একটা বলে আমি মনে করি। একটা উদাহরণ দিচ্ছি যে সার্টিফিকেট কোর্স শুরু করা হলো 2014-তে বোধহয় শুরু হলো, 2013-তে, কিন্তু সেটা বেশি দিন চললো না, কারণ সে ডিরেক্টর নিজে অতটা ইন্টারেস্টেড নয়, এইভাবে সেও বন্ধ হয়ে গেল। তারপরে প্রফেসর করুণা সিন্ধু দাস, রবীন্দ্র ভারতীতে যিনি ভিসি ছিলেন, উনি এসে পৌঁছালেন, সে দায়িত্ব নিলেন, সে ম্যানুস্ক্রিপ্টের মানে লিপিকা ম্যানুস্ক্রিপ্টোরিয়াম তার দায়িত্ব নিলেন। করুণা সিন্ধু দাস ব্যাকরণ আর পণ্ডিত মানুষ, আর উনার স্পেশালিটি হলো কি পুঁথিতে লেখা হয়েছে সহজে পড়া যায় না, হাতের লেখা সে আলাদা স্টাইল, সে প্রিন্টেড নয়। পরীক্ষাতে তোমরা যেমন লেখো সেই স্টাইলে সব ম্যানুস্ক্রিপ্ট লেখা, তো কিন্তু উনি পড়তে পারবেন। উনি সকাল থেকে এসে সন্ধ্যা 6টা অবধি সেইখানে বসে ম্যানুস্ক্রিপ্টের নাম কি সেটা বার করলাম আজকে,
কালকে লেখকের নাম কি খুঁজে খুঁজে বার করতে হবে, অনেক সময় লাগে, সহজ কথা নয়। করে 2-3 দিনে একটা ম্যানুস্ক্রিপ্টের বিষয়ে কিছুটা প্যারাগ্রাফ লেখা হলো, তার উপরে একটা নোট দিয়ে তাকে রাখানো হলো। এইভাবে যে কাজটা অত্যন্ত কঠিন কাজ, সে কাজও কিছু হয়নি, গাধা পড়েছিল, তাকে উনি কিছুটা আগিয়ে নিলেন। কিন্তু আবার দুঃখের বিষয় যে উনিও দিবঙ্গত হয়ে গেলেন, যেমন বুদ্ধদেব আচার্য চলে গেলেন, উনিও চলে গেলেন। কিন্তু যাই হোক, মানুষের কিছু আছে, তোমরা গেলে নিরাশ নিশ্চয় হবে, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা নিশ্চয় নিরাশ হবে। কিন্তু তথাপি কিছু মূল্যবান পুঁথি সেখানে আছে, আমরা কখন গিয়ে দেখা উচিত। আর সংস্কৃত আর প্রাকৃতিক ম্যানুস্ক্রিপ্ট বিষয়ে আমরা কিছুটা আলোচনা করব এখন। আর যে নিউ দিল্লিতে যে ন্যাশনাল আর্কাইভস আছে নিউ দিল্লিতে, সে আমাদের যে বিশ্বভারতীর যে পুঁথি গৃহ লিপিকা, তাকে ওরা একটা ন্যাশনাল ইম্পর্টেন্সের ইনস্টিটিউট বলে ডিক্লেয়ার করলো। আর মানে বললো যে এটাকে ন্যাশনাল লেভেলের একটা ম্যানুস্ক্রিপ্ট রিসোর্স সেন্টার বলে ডিক্লেয়ার করলো 2014 মସିহাতে। তো এটা তখন হয়ে গেল ম্যানুস্ক্রিপ্ট রিসোর্স সেন্টার। তার মানে মুখ্য কাজ পূর্ব ভারতে এখানেই হবে বলে অ্যাকসেপ্টেড করা হলো। আগে তো করছিল, রামায়ণ আর মহাভারত এডিট করার সময় আমরা জানি। তো এইভাবে ম্যানুস্ক্রিপ্টোরিয়াম চলছে। টোটাল তোমরা জেনে আশ্চর্য হবে যে অনেক ভাষার 12,000 বন্ডল, একটা বন্ডলে হয়তো 10টা ম্যানুস্ক্রিপ্ট আছে, সব 12,000 বন্ডল সেখানে আছে। প্রত্যেক বন্ডলে একটা হচ্ছে পাউরুটি কেক, সেটাকে খুললে সে আছে না মারা গেছে তার ভিতরে সব জানা যাওয়া কষ্ট, কিন্তু সেই সাইজের সব ম্যানুস্ক্রিপ্ট আছে। ওদেরকে এসি ইত্যাদি দিয়ে রাখানো আছে, আর কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এসব করা হচ্ছে। তো 12,000 বন্ডল থেকে 6,000, আমি যা বললাম 6,000 ম্যানুস্ক্রিপ্ট সংস্কৃত প্রাকৃতের বলে আমরা খোঁজ নিয়েছি। তার ভিতর থেকে 1100 পুঁথির ক্যাটালগিং হয়েছে, সেটা তো বলা হলো। এবার এইটা যে আমি বললাম, আমি এখন চলে যাব ওদের ম্যানুস্ক্রিপ্ট বিষয়ে, কিন্তু তার আগে যেহেতু আমি উচ্চারণ করে দিয়েছি আরেকটা ইন্টারেস্টিং পুঁথিগৃহ, তোমরা একবার যাও, সব নিজ নিজ কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া উচিত। যে যোধপুরে মেহরানগড় দুর্গ আছে একটা, আমি সেই ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি দেখবো বলে গিয়েছিলাম। কত সুন্দরভাবে সেখানে রাখানো আছে সব পুঁথি, খুব সুন্দরভাবে রাখানো আছে। রাজস্থানী আর সংস্কৃত পুঁথি সব সাজানো আছে। আমি তার বিষয়ে কিছু বলি, তারপরে আমি রিটার্ন করবো আবার এখানে বিশ্বভারতীতে কী কী আর ম্যানুস্ক্রিপ্ট আছে, রেয়ার ম্যানুস্ক্রিপ্ট কিছুটা বলবো। এবার আমি প্রথমে কিছু সময় আমি যোধপুর মেহরানগড় দুর্গের ম্যানুস্ক্রিপ্টোরিয়াম বিষয়ে বলছি। আচ্ছা, আমি যা বললাম যে যোধপুর তো জয়পুরের পাশে, এটা রাজস্থানে, আমরা সবাই জানি। সেখানে যে ম্যানুস্ক্রিপ্টোরিয়াম আছে সেটা কমপ্লিটলি রাজা নিজে পয়সা দিয়ে করেছে, রাজস্থান রাজা। আর সেটা রাজারও দুর্গ, মেহরানগড় দুর্গ, যেটা প্রসিদ্ধ দুর্গ, ইতিহাস প্রসিদ্ধ, অত্যন্ত সুন্দর। প্রায় 2 দিন লাগবে যোধপুরে যত সুন্দর জিনিস আছে দেখতে। তার জন্য একটা স্টাডি ট্যুর করা যাওয়া উচিত প্রত্যেক কলেজ থেকে এইটাকে দেখতে। এমনি শান্তিনিকেতনটাকেও স্টাডি ট্যুর করে ম্যানুস্ক্রিপ্ট দেখা যাওয়া উচিত। তো সেখানে মেহরানগড় মিউজিয়াম ট্রাস্ট, MMT, মেহরানগড় মিউজিয়াম ট্রাস্ট, MMT বলে একটা অনুষ্ঠান আছে সেই দুর্গ ভেতরে। আর সেই দুর্গ কি করছে না, মহারাজা মানসিং পুস্তক প্রকাশ, MMPP, মহারাজা ম্যানুস্ক্রিপ্ট পুস্তক প্রকাশ, সেই অনুষ্ঠান তরফ থেকে এসব পাবলিকেশন ইত্যাদি হচ্ছে। এখানে 2টো পার্ট ক্যাটালগ আছে, আমি সে ক্যাটালগ 2টো কিনে আনলাম। প্রথম পার্টটাকে বলা হয় এ ক্যাটালগ অফ হিন্দি অ্যান্ড রাজস্থানী ম্যানুস্ক্রিপ্টস ইন মহারাজ মানসিং পুস্তক প্রকাশ, এটা পার্ট 1 যেটা। আর এইটাকে একজন কালুরাম ব্যাস বলে পণ্ডিত, উনি কম্পাইল করেছেন 1981 মসিহাতে।
আর তার ফরওয়ার্ডও রাজা নিজে লিখেছেন। তখন রাজা ছিলেন রাজা গজ সিং টু, গজ সিং দ্বিতীয়, আর মহারাজা অফ যোধপুর। আর উনি নিজেও হচ্ছেন ম্যানেজিং ট্রাস্টি, এমএমটির ম্যানেজিং ট্রাস্টি। এমএমটি মানে কি, মেহরানগড় মিউজিয়াম ট্রাস্ট, সেই এমএমটির উনি হচ্ছেন প্রধান ট্রাস্টি। উনি লিখেছেন, প্রিফেস লিখেছেন আরেকজন পণ্ডিত ডক্টর নারায়ণ সিং ভট্টি, মানে যিনি তখন সেই ট্রাস্টের অনারারি ডিরেক্টর ছিলেন। তবে এমএমটি এই যে অনুষ্ঠান, এখানে টোটাল 5000 ম্যানুস্ক্রিপ্ট আছে। বিশ্বভারতীর মতো নয়, বিশ্বভারতীতে অনেক ম্যানুস্ক্রিপ্ট, 12,000 বন্ডল মানে কত ম্যানুস্ক্রিপ্ট আছে ভাবো। এগুলো সব অনেক কষ্ট করে রবীন্দ্রনাথ সংগ্রহ করেছিলেন, কিন্তু তাকে রক্ষা করা মানে যা হয়নি বলে আমরা লজ্জার সহ বলতে পারি। তো কিন্তু এখানে 5000 ম্যানুস্ক্রিপ্ট সংগ্রহ হয়েছে। 5000 থেকে 3000 হচ্ছে সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট। তোমরা যাওয়া উচিত, বড় সুন্দর, দুর্গটাও সুন্দর, সে শহরও সুন্দর, আর সেই যে পথিগৃহও অত্যন্ত সুন্দর, আর অনেক সহায়তা ওরা দেয়। তাই সেখানে যাওয়া উচিত একবার জীবনে। আর যে বাকি 2000, 5000 থেকে 3000 হলো সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট, আর 2000 হচ্ছে দুটো ভাষার, দুটো রাজস্থানী ভাষাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট, বা দুটো রাজস্থানী ভাষাতে। স্ক্রিপ্ট তো একই। একটার নাম হলো ডিঙ্গল ভাষা, ডিঙ্গল, ডিঙ্গল মানে হলো ওল্ড রাজস্থানী, ডিঙ্গল মানে হলো ওল্ড রাজস্থানী। আর একটা ভাষা হচ্ছে পিঙ্গল। পিঙ্গল মানে হচ্ছে কি না, যে ভাটো পোয়েট, যারা ঘুরে ঘুরে গান করে সমাজে, ভিক্ষা করার মতো, কিন্তু শাস্ত্র পুরাণ কথা গান করে করে যায়, ওদের যে ভাষা, সেই ভাষাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট, তাকে বলা যায় পিঙ্গল। তো পিঙ্গল ম্যানুস্ক্রিপ্টস অ্যান্ড ডিঙ্গল ম্যানুস্ক্রিপ্ট, এরকম দু রকমের ম্যানুস্ক্রিপ্ট আছে সেখানে। তো এই যে ম্যানুস্ক্রিপ্টগুলো সেখানে আছে, সেখানে প্রচুর সাংস্কৃতিক সূচনা পাওয়া যায়। রাজস্থানের এবং ভারতের প্রচুর সাংস্কৃতিক সূচনা পাওয়া যায় বলে খুব ভ্যালুয়েবল। আর রাজা তাকে খুব যত্ন করে, খুব খরচ করে রেখেছেন। এখনও একটা ম্যানুস্ক্রিপ্ট নষ্ট হয়নি। আমাদের এখানে 70% ম্যানুস্ক্রিপ্ট নষ্ট, রবীন্দ্রনাথের শ্রম নষ্ট, কিন্তু সেখানে একটা ম্যানুস্ক্রিপ্ট নষ্ট হয়নি। 5000 মানে 5000 ম্যানুস্ক্রিপ্ট সুন্দরভাবে রাখানো আছে। তো যোধপুরটা হচ্ছে পশ্চিম রাজস্থানের বলে আমরা জানি। আর সেখানে এই যে ডিঙ্গল আর পিঙ্গল ভাষা বিষয়ে রাজস্থানের দুটো লোকভাষা তোমরা বলতে পারো, আধুনিক রাজস্থানী ভাষা নয়। এটা এরা কি করে না, লোকাল সংস্কৃতিকে বেশি করে বলে। এবার আর একটু ডিঙ্গল বিষয়ে বলা যাক, যে এইটা হচ্ছে প্রকৃতে যে চারণ কবিরা ছিল রাজস্থানে, চারণ কবিরা কিছু ছিল। চারণ কারা? চারণ পুরীতে অনেকরা পাবে, যে এক জায়গায় বসে গেল, একটা পুরাণ বলে চাললো, বই দেখবে না, ও বলে চালবে, তাহলে তাকে চারণ বলে বলা যায়। আমাদের একজন চারণ ছিলেন, এই 2 বছরের আগে মারা গেছেন পুরীতে, খুব বিখ্যাত মানুষ, অনেক পাণ্ডিত্য, শাস্ত্র পুরাণ মুখে মুখে, আর উনি ওড়িয়াতে বলবেন, আর প্রত্যেক 2 মিনিটে একটা সংস্কৃতের শ্লোক কোট করবেন। তো ওরা হচ্ছে পণ্ডিত মানুষ। কিন্তু ভাট্টরা পণ্ডিত নয়, ভাট্টরা বিষয় জানে, আর নিজের ভাষায় যেমন তেমন বলে বলে গ্রামে গ্রামে ঘুরে। তো এই চারণ আর ভাট্টদের ভাষা হচ্ছে ডিঙ্গল আর পিঙ্গল। তো এই যে চারণ পোয়েটদের ভাষা, এই ভাষার রূপটা কি? হচ্ছে ব্রজ ভাষা আর ডিঙ্গল ভাষা বা চারণদের ভাষার মিক্সচার, একটা ব্রজ ভাষার মিক্সচার কিছুটা আছে সেখানে। তোমরা জানো যে রাজস্থানে ভক্তি কালচারও প্রচণ্ড ছিল, আর মীরাবাই তো রাজস্থানেরই, কৃষ্ণ ভক্তির ট্র্যাডিশন রাজস্থানে ছিল। তো সেই ওদের ট্র্যাডিশনে যে ভাষা, ব্রিজ ভাষা, তাকে মিশিয়ে, ওল্ড রাজস্থানী ভাষাকে মিশিয়ে এই ডিঙ্গল ভাষা হয়েছে। কিন্তু না, এইটা আমি পিঙ্গল ভাষা বিষয়ে বললাম, যেটা মিক্সচারটা বলছি সেটা পিঙ্গল ভাষা। তো এইভাবে যে দুটো ভাষা, এই দুটো ভাষাতে প্রথম ভলিউমটা হয়েছে, ওদের 2টো ভলিউম মাত্র হয়েছে। আর প্রথম ভলিউমটা হচ্ছে রাজস্থানী পথিদের ভলিউম,
দ্বিতীয়টা হচ্ছে সংস্কৃতের, এটা 1986 মସିহাতে বেরোলো সেকেন্ড ভলিউম। তার নাম দেওয়া হলো এ ক্যাটালগ অফ ম্যানুস্ক্রিপ্টস ইন মহারাজা মানসিং পুস্তক প্রকাশ, আর ব্র্যাকেটে পার্ট 2 ব্র্যাকেটে সংস্কৃত অ্যান্ড প্রাকৃত, তার মানে সংস্কৃত আর প্রাকৃতের ম্যানুস্ক্রিপ্ট এগুলো ছিল। আর সেই কালুরাম ব্যাস পণ্ডিত উনি কম্পাইল করেছেন। ডক্টর বিবি ক্ষীরসাগর, উনি মরাঠি মানুষ মনে হচ্ছে টাইটেল দেখে, উনি ওনাকে অ্যাসিস্ট করেছেন। এইভাবে টোটাল 3721টা সংস্কৃত প্রাকৃত পুঁথিকে ওরা লিস্ট বানিয়েছে, ডিটেল লেখে লিস্ট বানিয়েছে। আর সেখানে সংহিতা 2, উপনিষদ, বেদাঙ্গ ইত্যাদি, আর স্মৃতি টেক্সট, ইতিহাস, পুরাণ, ইন্ডিয়ান ফিলোসফি, রিলিজিয়ন, ভক্তি, তন্ত্র, আগম, মন্ত্রশাস্ত্র, কাব্য, ব্যাকরণ, নিঘণ্টু, প্রযোড়ি মানে ছন্দ, অলঙ্কার, নাট্য, গীতা, শিল্প, অর্থশাস্ত্র, রাজশাস্ত্র, রত্নশাস্ত্র, কামশাস্ত্র, আয়ুর্বেদ, জ্যোতিষ এবং কোষগ্রন্থ। এইভাবে এই সব বিষয় নিয়ে পুঁথিগুলো ছিল, ওদের লিস্ট বানানো হয়েছে। তাহলে এইসব পুঁথি খুব ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে অনেক রেয়ার পুঁথি সেখানে পাওয়া যায় যেগুলো অন্য জায়গায় নেই, নাম্বার 1। তারপর দ্বিতীয় হলো অনেক রেয়ার কমেন্টারি আছে, খুব রেয়ার কমেন্টারি আছে, সেগুলো আছে। আমাদেরও বিশ্বভারতীতেও অনেক ম্যানুস্ক্রিপ্ট আছে যে কমেন্টারিকে কেউ শুনে না, কিন্তু সেরকম একটা কমেন্টারি লেখা আছে নাম, যে এই কমেন্টারি যুক্ত এই বইটা, পুঁথিটা বলে। তো এইভাবে মেহরানগড় কথা বললাম, তার ম্যানুস্ক্রিপ্ট বিষয়ে আমি যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। আমি শুধু কিছু অংশ, আমি জানি যে তোমরা বিভিন্ন বিষয় থেকে এসেছ, হয়তো ব্যাকরণ, সাহিত্য, পুরাণ ইত্যাদি বিষয় থেকে, তাই আমি যা যা বিষয় আছে তার ভিতর থেকে কিছু কিছু বিষয় রেয়ার ম্যানুস্ক্রিপ্ট আমি বলবো। আর 20 মিনিট ধরা যাক বাকি আছে 3:30 হতে, আর সবগুলো তো বলারও সম্ভব না। আমি অনেক কিছু সংগ্রহ করে নিয়ে এসেছি, কিন্তু সবগুলো বলা যাওয়া সম্ভব তো নয়। তবে কয়েকটা আমি নিশ্চয় বলবো। যে ধরা যাক একটা উদাহরণ দিচ্ছি, কারক উপরে একটা বই, কারকার্থ নির্ণয়, এই পুঁথিটা আছে, মানে বিশ্বভারতী ম্যানুস্ক্রিপ্টোরিয়ামে পুঁথিগৃহে আছে। কারকাদ্যর্থ নির্ণয়, একে লিখেছেন কে না ভবানন্দ সিদ্ধান্ত বাগীশ। ভবানন্দ সিদ্ধান্ত বাগীশ একজন নয়ায়িক ছিলেন এবং ব্যাকরণ ছিলেন বেঙ্গলের, আর খুব বড় পণ্ডিত মানুষ। উনার সব লেখা ন্যায় স্টাইলে লেখা, আর সৌভাগ্যবস্থা আমি উনার বিষয়ে পিএইচডি করেছি, যেটা বললাম যে কারণতা বিচার, সেটা উনার ভবানন্দ সিদ্ধান্ত বাগীশের। উনি কারক বিষয়ে এইভাবে লিখেছেন, কারকাদ্যর্থ নির্ণয় বলে একটা বই আছে। সব সময় এই বই পাওয়া যায় না, সব জায়গায় এই পুঁথি পাওয়া যায় না। ষটকারক বিবেচনম, উনারই ষটকারক বিবেচনম, কারক উপরে অত্যন্ত সূক্ষ্ম কথা উনি লিখে গেছেন। এই যে কারক চক্র বলে তার আরেকটা নাম আছে, সেই রকম নামে পুঁথিও পাওয়া যায়। আমার একজন বন্ধু ক্লাসমেট পুনা ইউনিভার্সিটিতে, উনি সেই ভবানন্দ সিদ্ধান্ত বাগীশের, উনি তার উপরে পিএইচডি করেছেন। এখন তো উনি দিবঙ্গত। উনি মধ্যপ্রদেশে যে ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয়, সাগর ইউনিভার্সিটি যাকে বলা যায় সংক্ষেপে, সেখানে উনি প্রফেসর ছিলেন। তো আর একটা রেয়ার ম্যানুস্ক্রিপ্ট বলি, অনেক তো আছে। যে ধরা যাক কবি রহস্যম, হলায়ুধ বলে আমাদের এখানে হলায়ুধ দুজন অ্যাকচুয়ালি, একজন দক্ষিণে একজন বেঙ্গলে। ইয়ে যে হলায়ুধ, ইনি সেন ডাইনাস্টি যখন ছিল, লক্ষ্মণ সেন, তখন উনি রাজপণ্ডিত ছিলেন। অনেক বই লিখেছেন। আর যাদবপুর ইউনিভার্সিটি থেকে ভেরি রিসেন্টলি একজন স্কলার
হলায়ুধের উপরে পিএইচডি করেছেন। আর এই হচ্ছেন সেই হলায়ুধ যার কবি রহস্য বলে একটা জিনিস আছে। তাহলে কবি রহস্য বলে কেন বলা হলো, তার ভিতরে আছে কি, নাম হচ্ছে কবি রহস্য, মানে আমরা ভাবো কবি বিষয়ে কিছু লেখা আছে, কিন্তু সে কথা নয়। তার ভিতরে ধাতুদের ব্যবহার বিষয়ে করা হয়েছে, কিভাবে ব্যবহার করা যায় ইত্যাদি অনেক আছে, আমি ছেড়ে দিচ্ছি, সবগুলো তো হবে না। আর একটা আমি ইম্পর্ট্যান্ট নিচ্ছি যে আমাদের যে ব্যাকরণে অনেক স্কুল আছে, ব্যাকরণে প্রায় 10টা স্কুল আছে। প্রত্যেক স্কুলের পুঁথি বিশ্বভারতীতে পাওয়া যায়। যেমন কাতন্ত্র স্কুল আছে, সেটা 2 নম্বরে আছে। তার আগে 1 নম্বরটা বলে দিই। পাণিনি, প্রথমটা পাণিনি স্কুল, তারপরে কাতন্ত্র স্কুল, মানে সম্প্রদায়, এগুলো সব হচ্ছে। তারপরে সংক্ষিপ্ত সার স্কুল, মানে ব্যাকরণকে সংক্ষেপে বলা। মুগ্ধবোধ স্কুল, আমরা জানি মুগ্ধবোধ ব্যাকরণ পড়া যায়, সেরকম সারস্বত স্কুল, সুপদ্ম স্কুল। মেন করে সুপদ্ম স্কুলে তো একটাই না, দুটো বই পাওয়া যায়, পুঁথি পাওয়া যায়। সুপদ্ম ব্যাকরণ পদ্মনাভ লিখেছেন, দুটোই পদ্মনাভ লিখেছেন, আর সে সমাস আর কারককে নিয়ে বিশেষ করে। প্রক্রিয়া কৌমুদী স্কুল, 7ম সম্প্রদায় হচ্ছে প্রক্রিয়া কৌমুদী। সেরকম বড়রুচি স্কুল, আমরা জানি এটা বড়রুচি কী করেছেন, প্রাকৃত গ্রামার লিখেছেন, তার পুঁথিও সেখানে পাওয়া যায়। প্রাকৃত প্রকাশ বলে বড়রুচির, সেখানে পাওয়া যায়। অনেক রেয়ার ম্যানুস্ক্রিপ্ট আছে, সেগুলো সব পাওয়া যায়। আমি ছেড়ে দিলাম ব্যাকরণ, তারপরে সাহিত্যে আসছি। সাহিত্যে অনেক পুঁথি, ভ্যালুয়েবল পুঁথি আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা সবাই রঘুবংশ পড়েছি। রঘুবংশের জগৎচন্দ্রিকা টিকা কে শুনেছ? রঘুবংশ উপরে জগৎচন্দ্রিকা টিকা, তাকে লিখেছেন ভগীরথ, অথচ সে এখনও বাইরে আসেনি। তাই এইটাকে তোমরা জানা উচিত। সেরকম আমি আরেকটা কমেন্ট্রি বলছি, কুমার সম্ভব উপরে। বইটা প্রসিদ্ধ, কিন্তু তার কমেন্ট্রিটা আমরা জানি না। এরকম যে নারায়ণ কমেন্ট্রি লেখা হচ্ছে কুমার সম্ভব উপরে, আর লেখক হচ্ছেন বংশী শর্মা, এরকম আছে। তারপরে ভট্টি কাব্য উপরে অনেক ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়। এবার সর্বাঙ্কসা, শিশুপাল বধ উপরে সর্বাঙ্কসা টিকা মল্লিনাথের আমরা সবাই জানি। কিন্তু আর একটা চন্দ্রশেখরের একটা কমেন্ট্রি আছে শিশুপাল বধ উপরে, তার নাম হচ্ছে সন্দর্ভ চিন্তামণি। শিশুপালবদ্ধ মহাকাব্য উপরে সন্দর্ভ চিন্তামণি বলে একটা কমেন্টারি, লেখকের নাম চন্দ্রশেখর। মার্কেটে নেই, পাওয়া যায় না, কারণ ভেতরে ঢুকে আছে, তো কেক ভিতর থেকে বেরোচ্ছে না। এইটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা গিয়ে তাকে আবিষ্কার করে তার উপরে কাজ করা, তাহলে পাওয়া যাবে। তাহলে শিশুপালবদ্ধ উপরে উনি আর কি নতুন ইন্টারপ্রিট করেছেন সেটা আমরা জানতে পারবো। আমরা সবাই নৈষধকে পড়ি, আর নৈষধের অনেক কিছু আমরা জানি, কিন্তু নৈষধ প্রকাশ বলে একটা কমেন্ট্রি আছে, নারায়ণ লিখেছেন, সেইটা আমরা জানি না। নৈষধ প্রকাশ সংযুক্ত নৈষধের পুঁথি পাওয়া যায়। গীতগোবিন্দের তো অনেক আছে, আমি ছেড়ে দিচ্ছি। আর হালের সপ্তশতী, যেটা সত্যসায়ী বলে বলা যায়, তার পুঁথি মধ্যে আমরা এখানে পাই। আর রত্নমালা পশুপতি বলে একজন ছিলেন, রত্নমালা লিখেছেন, খণ্ডকাব্য একটা, তাকে আমরা দেখতে পারি। তবে চৌরপঞ্চাশিকা বলে একটা বই আমরা জানি, কিন্তু পূর্ব চৌরপঞ্চাশিকা বলে একটা বই আছে বলে জানি না। তাই পূর্ব চৌরপঞ্চাশিকা বলে যে পুঁথিটা, তার লেখককে জানা যাচ্ছে না, পড়া যাচ্ছে না, মানে পড়তে পারবে না তাকে, তাই আমরা অজ্ঞাত লেখক বলে ধরিনি। কিন্তু পূর্ব চৌরপঞ্চাশিকা বলে একটা পুঁথি আছে, সেইটুকু আমরা জানি। সেইভাবে আর একটা ইন্টারেস্টিং পুঁথির নাম বলছি, রাক্ষস কাব্য। একটা পৈশাচী ভাষা লিখিত কাব্য সবাই আপনারা জানেন, তার নাম কি? বড্ডকহা।
গুণাঢ্যের বড্ড কাহা। এখানে বলা হচ্ছে রাক্ষস কাব্য। তাকে লিখেছে কে না কবি চক্রবর্তী কালিদাস। কবি চক্রবর্তী কালিদাস লিখেছেন রাক্ষস কাব্য। ইয়ার উপরে একটা টিকাও আছে। ইয়ে সত্যি সেই কালিদাস কিনা তো আমরা জানি না, কিন্তু ইয়ার উপরে একটা টিকাও আছে, আর কিন্তু তার টিকার নাম নেই। তারপরে আর একটু সাহিত্য বিষয়ে আমরা আগাবো। নৈষধ উপরে সুবোধা কমেন্টারি সহিত ভরত সেনের সুবোধা কমেন্টারি। ভরত সেনকে আমরা সবাই অবশ্য জানা উচিত। ভরত সেন বা ভরত মল্লিক, ওদের পারিবারিক ব্যবসায় হচ্ছে বৈদ্য ব্যবসায়, চিকিৎসা, ঔষধ দেবে, মানে রোগ চিনে ঔষধ দেবে, এই কাজ পরিবারে করে। ও নিজেও আয়ুর্বেদ চিকিৎসক নিজে, ভরত সেন বা ভরত মল্লিক। আর উনি অনেক রকমের বই লিখেছেন, আর কমেন্টারির জন্য উনি মাস্টার, বিশ্বপ্রসিদ্ধ। অনেক বইয়ের মানে সাহিত্যের কমেন্টারি উনি লিখেছেন। আমার পাশে একটা স্টুডেন্ট করেছে কাজ, উজ্জ্বল শতকম, এই ভরত মল্লিকের লেখা। তার দুটো টাইটেল, ভরত সেন আর ভরত মল্লিক। উজ্জ্বল শতকম হচ্ছে শৃঙ্গার কাব্য, যেমন অমরু শতকম, যেমন শৃঙ্গার শতকম, সেই রকম উজ্জ্বল শতকম। তো ভরত সেনের মেঘদূত পেটিকা, রঘুবংশ পেটিকা সব জায়গায় আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা সবগুলো পাই না। আর যেগুলো প্রিন্টও হয়েছে আমরা সেগুলো আমাদের হাতে পড়ে না। ভরত সেন বিষয়ে আরেকটা কথা মনে পড়ল। মল্লিনাথ বলছেন, আপনারা সবাই জানেন যে যক্ষস চক্রে জনকতনয়া স্নান পুণ্য দকেশু, তারপরে কি তো তরুষু বসতিম রামগিরিয়াশ্রমেশু। এই রামগিরিটা কোথায় বলে মল্লিনাথ বলছেন, এই রামগিরিটা হচ্ছে চিত্রকূট। ভরত সেনের প্রসঙ্গ এটা। চিত্রকূট কী করে হবে? লেখা আছে রামগিরি বলে, আর মল্লিনাথ বলছে চিত্রকূট। আর চিত্রকূট কেন লিখল না? চিত্রকূট আশ্রমেশু, ছন্দভঙ্গ হচ্ছে না। জনকতনয়া স্নান পুণ্য দকেশু স্নিগ্ধ ছায়া তরুষু বসতিম চিত্রকূট আশ্রমেশু, কোনো ছন্দভঙ্গ হচ্ছে না। তাহলে কালিদাস রামগিরি কেন লিখল? আসলে কালিদাস কোনো নগরের, কোনো নদীর, কোনো পর্বতের নাম চেঞ্জ করেনি, যার যেটা নাম সেই নামে লিখেছে। তাই ভরত সেন প্রথম করে বললেন যে মল্লিনাথ যেটা বলছেন সেটা ভুল। তাহলে কোথায় আছে সেটা? তাহলে রামগিরি পর্বতটা কোথায়? উনি বলছেন যে যেই চিত্রকূট উনি বলছেন তার থেকে দক্ষিণ পূর্ব দিকে গেলে রামগিরি পর্বত আছে। আর সেটা পশ্চিম ওড়িশাতে এখন পাওয়া যাচ্ছে। সেই রামগিরি পর্বতটা যেটা ভরত সেন বলছেন, সেই রামগিরি পর্বতটা পশ্চিম ওড়িশাতে পাওয়া যাচ্ছে। ভরত সেন এইভাবে বেঙ্গলের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, আর যার বিষয়ে আমরা বেশি বেশি করে জানা উচিত। একটা কালিদাসের নামে, এমনি তো নবকালিদাসা বলা যায়, 9টা কালিদাস আছে বলে বলা যায়, তাই 9টা রাজ্য ভাগ বেঁটে নিতে পারে। এই কালিদাসটা আমাদের, সে কালিদাসটা আমাদের। যেমন বাউল জয়দেবটা হচ্ছে বেঙ্গলের, কবি জয়দেবটা হচ্ছে ওড়িশার, আলঙ্কারিক জয়দেবটা আর কোথায় মানে মহারাষ্ট্র। এরকম 4জন জয়দেব আছে। আর একটা সেরকম কালিদাস। ভ্রমরাষ্টক, মানে পুথির নাম হচ্ছে ভ্রমরাষ্টক, আর নাম দেওয়া হচ্ছে কালিদাস লেখক বলে। আর কিছু ড্রামা বিষয়ে বলি কয়েকটা। যে আমরা বিদগ্ধ মাধব বলে রূপ গোস্বামীর একটা নাটক জানি, বিদগ্ধ মাধব, কিন্তু আশ্চর্যের কথা আমরা জানি না যে বিশ্বনাথ চক্রবর্তী তা উপরে একটা বৃত্তি লিখেছেন। বিদগ্ধ মাধব যে নাটক সেটা প্রিন্ট হয়েছে,
কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী মানে সেই বিশ্বনাথ কবিরাজ যে সাহিত্য দর্পণ লিখেছে, সেই ইয়ার উপরে একটা বৃত্তি লিখেছে বলে আমরা জানি না, কিন্তু খোঁজলে বিশ্বভারতীতে বৃত্তি পাওয়া যাচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী। এসব হচ্ছে রেয়ার জিনিস যেগুলো আমরা জানা উচিত। সেরকম অনেক কোষগ্রন্থও অনেক আছে, আমি ছেড়ে দিচ্ছি, সেগুলো বলছি না। তারপরে আমরা কিছু পদ্ধতি আর প্রয়োগ দিকে চলে যাব। আর একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কর্ণামৃত বই, আমরা নিশ্চয় জানি শ্রীকৃষ্ণ কর্ণামৃত বই হিন্দি অনুবাদ, উড়িয়া অনুবাদ, আমি বাংলা অনুবাদ দেখিনি, আর এসব পাওয়া যায়। তো কিন্তু শ্রীকৃষ্ণ কর্ণামৃত উপরে যে টিকা আছে সেইটা আমরা প্রথম করে জানছি। তাকে শ্রী কৃষ্ণদাস কবিরাজ লিখছেন শ্রীকৃষ্ণ কর্ণামৃত টিকা। আর এই টিকাটা লীলাশুক লিখেছেন বলে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। লীলাশুক যে বিল্বমঙ্গল সেই একজন ভক্ত, জগন্নাথের প্রিয় ভক্ত। তারপরে আর একটা জগন্নাথকে নিয়ে বিদগ্ধ মাধবের মতো জগন্নাথ বল্লভ বলে একটা নাটক আছে, তাকে রায় রামানন্দ লিখেছেন। রায় রামানন্দ হচ্ছেন ওড়িশার প্রতাপরুদ্রদেব যে রাজা, তার গভর্নর ভাবে রাজমন্দিরতে বসে আন্ধ্রের শাসন করছিলেন, উনি লিখেছেন এটা। আর ওনার এই যে বইটা আমরা অবশ্যই পড়া উচিত, জগন্নাথ বল্লভ, এটা প্রিন্ট হয়েছে কিন্তু তার পুঁথি বিশ্বভারতীতে পাওয়া যায়। অনেক চম্পুকাব্য, গদ্যকাব্য ইত্যাদি আছে, ছেড়ে দিচ্ছি। উপযোগী বিষয়টা হলো যে আমরা কিভাবে আমাদের ঘরে যদি আছে, কাদের ঘরে আছে কিনা এখন, মানে বাড়িতে পুঁথি আছে কিছু, যে কোনো বিষয় হোক, যদি পুঁথি আছে কিংবা গ্রামে যদি পুঁথি আছে, তাহলে এই রকম ট্রেনিং গিয়ে গ্রামে গ্রামে দেওয়া উচিত যে তোমরা পুঁথির সংরক্ষণ কিভাবে করবে। এমনি তো পুঁথি সব বিদেশিরা নিয়ে যায়। আর আমি বলে দিচ্ছি, একটা স্টোরি বলে দিচ্ছি শেষের দিকে, যে আর্লো গ্রিফিথস বলে একজন পাশ্চাত্য বিদ্বান, উনি আমার বাড়ি এসেছেন। ওড়িশাতে একটা বহরমপুর আছে, সেখানে আমি ছিলাম। আমার বাড়ি এসছেন, আমার সহায়তা চাইছেন, একটা গাড়ি ধরে এসছেন, বড় গাড়ি, যে আমরা গ্রামে গ্রামে যাব পুঁথি কিনতে, আপনি আসুন, একটু চিনবেন, আপনি পুঁথি কী লেখা, কোন বিষয় আমি তো জানতে পারবো না, আমি বিদেশি মানুষ, আপনি একটু পুঁথি চিনে দেবেন, তাহলে আমি কিনবো। আমি বললাম এই রকম মানুষকে আমি সাহায্য একদম করব না, যারা পুঁথিকে নিয়ে পালিয়ে যাবে। আর গ্রামে তো গরিব মানুষরা আছে, ওরা পুঁথির মূল্য কিছু বোঝে না। ও যদি ভালো পুঁথি পেলেও বলবে তোমাকে 5,000 টাকা দিলাম, সে পুঁথির দাম যদি দেখা যায় 5 লাখ হবে, কিন্তু 5,000 দিয়ে নিয়ে গেল। আমি বললাম না, আমার টাইম নেই, আমি যাব না। আপনি যান, আপনি আসলে আমার ঘরে আর নাস্তা ইত্যাদি সন্ধ্যাবেলা করবেন, আপনি যান। আমার ধারণা হলো ও চিনতে পারবে না, ও কিনতে পারবে না। যখন এসেছে প্রায় 450 পুঁথি কিনে নিয়ে এসছে, সাথে গ্রামে গ্রামে ঘুরে 450 পুঁথি কিনে নিয়ে চলে এসছে, আমাকে সব দেখালো। অত্যন্ত মূল্যবান পুঁথি, ও তো টাকা দিয়ে কিনছে, আমি তো কিছু করতে পারবো না। এই রকম পুঁথিগুলো সব গিয়ে বিভিন্ন জায়গায় বিদেশে লাইব্রেরিতে আছে। কিন্তু একটা লাভ হচ্ছে, আমরা পুঁথিগুলো যেমন বিশ্বভারতীতে রেখেছি, সব স্যান্ডউইচ করে খাচ্ছি, ওরা কিন্তু সেখানে ভালো করে রেখেছে। যেমন গরিব ঘরে একটা ছেলে জন্ম হয়েছে, ধনী ঘরে পোষ্যপুত্র হয়ে গেলে মানুষ হয়ে যায়, আমাদের পুঁথিগুলো সেখানে মানুষ হয়ে যাচ্ছে, এখানে মারা যাচ্ছে। তাই যদি চুরি করে নিল বা কিনে নিয়ে নিল, কিন্তু আমাদের হাতে নেই, আমাদেরকে কিনতে হবে। আমাকে কিনতে হয়েছিল। আমি বললাম যে কারণতা বিচার পুঁথি আছে কি ইন্ডিয়া হাবিস লাইব্রেরিতে? তো ফিওনা বলে একটা লেডি ছিল, ও আমাকে রিপ্লাই দিল যে আপনি যদি পাউন্ডে টাকা দেবেন, পাউন্ডে চেক দেবেন, তাহলে 3টে পুঁথির জেরক্স আমি পাঠাবো। এই পাউন্ড পাঠান, 75 পাউন্ড চাইলো, 15 পাউন্ড করে
না কত পাউন্ড করে 75 পাউন্ড বোধহয় চাইছিল টোটাল। তারপরে সৌভাগ্যবস্থা আমি তখন মানে জাস্ট এমফিল শেষ হয়েছে, পিএইচডিতে ঢুকবো। এমফিলে আমার একটা ক্লাসমেট ছিল স্টিফেন থমসন বলে, তার ব্যাংক অফ লন্ডন, ও লন্ডনে বাস করে, ব্যাংক অফ লন্ডনে তার মানে পাসবুক ছিল, ওই চেক কেটে দিল। তো ওদের পয়সাতে আমাদেরকে সে চুরি করা গ্রন্থের বা পুঁথির ছায়া কিনতে হবে, সে ছায়া বিক্রি করছে, ওরা অরিজিনালটা ওদের পাশে আছে। তো সেই রকম করবে না, কাদেরকে পুঁথি বিক্রি করবে না। আর ঘরে রাখলে কি কি জিনিস দেবে, হলুদ দেবে, নিম পাতা দেবে পুঁথির ভেতরে। আর নিম পাতার যে শুকিয়ে চূর্ণ করেও দিতে পারো, কিংবা নিমের বীজ তাকেও কুটে শুকিয়ে সে চূর্ণও দিতে পারো। এটা আমি আমার বিষয়ে আসছে না, কিন্তু বলে যাচ্ছি কারণ জানা উচিত যাদের যাদের বাড়িতে আছে কিভাবে রক্ষা করবে। সূর্যকিরণে রেগুলার দেবে, বর্ষা ঋতুর আগে এবং পরে দেবে। কোনো মতে বিদেশিকে বিক্রি করবে না। তারপরে আরেকটা কাজ করবে, যে পুঁথি নষ্ট হয়ে যাচ্ছে তাকে কাগজে লিখে নেবে, একটা খাতাতে লিখে নেবে। আমরা যখন ছাত্র ছিলাম পুনা ইউনিভার্সিটিতে, সেখানে একটা অনুষ্ঠান আছে ইতিহাস সংশোধন মণ্ডল। তো সেখানে এক পাতা যদি কেউ ফুলস্কেপ পেপার, এক পাতা কেউ যদি পুঁথি দেখে লিখে নেয়, তাহলে 10 টাকা দেওয়া যায়। একটু ডিফিকাল্ট, হয়তো 1 ঘন্টা লাগবে এক পাতা পড়ে পড়ে লেখা, কিন্তু 10 টাকার মূল্য সেখানে তখন অনেক বেশি ছিল। একটা লঞ্চ খাওয়ার দাম ছিল 2.5 টাকা, তাহলে 10 টাকার মূল্য কি? একটা সিনেমা দেখে লঞ্চ খেয়ে তারপরেও 5 টাকা বেঁচে যাবে এক পাতা যদি লেখে আসে, তখনকার এক্সপিরিয়েন্স বলছি। তো যাদের যাদের বাড়িতে আছে পুঁথি, তাকে কাগজে লেখা আরম্ভ করে দেওয়া উচিত। কিংবা যে যে অনুষ্ঠানে মানে তাকে ফিল্ম করে নিচে, সেই সব করা উচিত, ফিল্ম করে নেওয়া উচিত। যে মিউজিয়ামে সব ফিল্ম করা হচ্ছে পুঁথির, সেগুলো সেখানে করে দেওয়া উচিত। অনেকরা কী করে, ঠাকুর ঘরে রাখে, তারপরে ফুল চন্দন জল ডেলি ছেটায়, তাহলে তার অবস্থা কি হবে? তার অবস্থা পুরো গেল। সেই রকম কখনও করবে না, ওদের সাথে জল ইত্যাদি অন্যান্য বস্তুর সংযোগ করাবে না, এরকম করবে। আজকাল মাইক্রো ফিল্মিং আর ডিজিটাইজেশন সব জায়গায় হয়ে যাচ্ছে, মিউজিয়াম ইত্যাদিতে, সেখানে বরং দিয়ে দেবে। তারপরে কেমিক্যাল অনেক বার করা হয়েছে, কেমিক্যাল ট্রিটমেন্ট দিতে, সেটা কোথায় করে আনতে পারো। এইভাবে পুঁথিদেরকে আপনারা কি করবেন আর রক্ষা করবেন। আর অনেক অনেক বিষয় আছে, আমি সংগ্রহ করেছিলাম, কিন্তু 1.5 ঘন্টাতে বলা যাবে না। আমার বক্তব্য ছিল যা টোটাল যা বললাম, তার ভিতরে মূলবস্তু ছিল যে অত্যন্ত মূল্যবান জিনিস আমাদের আছে, কিন্তু আমরা সেগুলো নষ্ট করে দিচ্ছি। যার ফলে কী হচ্ছে না, আমরা আমাদের জ্ঞান ভাণ্ডারকে নষ্ট করে দিচ্ছি। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের কি জ্ঞান ভাণ্ডার। গতকালই বলছিলাম একটা মিটিংয়ে আমি, আলেকজান্ড্রিয়া বলে একটা ইজিপ্টের শহর আছে, নগরী আলেকজান্ড্রিয়া। সেখানে খ্রিস্টপূর্ব 1ম শতক, খ্রিস্টপর 1ম শতক, 200 বছর ধরে আমাদের পুঁথির গ্রিক আর লাটিন অনুবাদ হচ্ছিল। সেখানে পণ্ডিতরা বসে অনুবাদ করছিল। আর এই সব অনুবাদ করতে পণ্ডিতদেরকে স্কলারশিপ কে দিচ্ছিল? ইটালি। যে অগস্টাস রাজা টাকা দিয়ে অনুবাদ করায় গ্রিক আর লাটিন ভাষাতে। আর আমাদের কোন কোন গ্রন্থ বেশি অনুবাদ হয়? অ্যাস্ট্রোলজি আর ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ভিতরে জিওমেট্রি ইত্যাদি সব এসে যাক, আলজেব্রা ইত্যাদি, সেইগুলো অনুবাদ করে চলে গেল। তার আগে গিয়েছিল আয়ুর্বেদ। এখন আমরা সেগুলো সব সেখানে রিসাইকেল হয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে বই দেওয়া হচ্ছে, সেই বিষয়ে ঔষধ দেওয়া হচ্ছে, সেই বিষয়ে জ্ঞান দেওয়া হচ্ছে। সেগুলো আমাদেরই অনুবাদ হয়ে ইউরোপে চলে গেল। আর তারপরে এখন আমরা সেগুলো টাকা দিয়ে পাই। তো সেই কারণে বলা হয় যে ম্যানুস্ক্রিপ্টকে রক্ষা করার 2 বা 3টে মুখ্য উপায়। একটা হলো ম্যানুস্ক্রিপ্টের শরীরকে রক্ষা করো, 2 হলো তাকে এডিট করে পাবলিশ করো, 3 হলো তার অনুবাদ বা অ্যানালিসিস করো।
এই তিনটে কাজ করলে আমাদের যে জ্ঞান ভাণ্ডার অনেক দিন ধরে থাকবে। আমি জ্ঞান ভাণ্ডার আমি যে বলছি সেটাতেও অনেকদের বিশ্বাস হবে না জ্ঞানের বিষয়ে, তাহলে একটা দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি নিউটন কি করলেন, থিওরি অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করলেন। যে ওনার মাথায় আপেল পড়লো, তাই উনি বললেন যে কিছু কারণ আছে, আর বার করলেন যে কিছু একটা গুরুত্ব শক্তি আছে। নিউটনের 1000 বছরের আগে একটা বই ছিল পদার্থ ধর্ম সংগ্রহ। পদার্থ ধর্ম সংগ্রহের লেখক প্রশস্তপাদ, যারা ন্যায় বৈশিষ্ট্য পড়ো সে নাম সহিত পরিচিত। উনি বলছেন আদ্য পতন কারণত্বম গুরুত্বম। উনি এই যে গুরুত্বাকর্ষণ বিদ্যা প্রথম করে আবিষ্কার করেছিলেন। এখন অ্যাটমিক এনার্জি, অ্যাটম বম, অ্যাটম অনেক কথা আমরা বলছি। তার প্রথম উদ্গাতা ছিলেন কণাদ। তোমরা যদি কণাদ উপরে টিকাগুলোর যে পথি সেগুলো নষ্ট করে দেবে, তাহলে অ্যাটম থিওরি বিষয়ে আমরা কি কি জেনেছিলাম সেগুলো কী করে জানবে? কণাদের বিষয়টাকে আরও একটু এক্সপ্যান্ড করলেন এই যে অণুতত্ত্বকে, গৌতম নিজে ন্যায়শাস্ত্রে। উনি তো কণাদে যেটা করেন সেটা করে দিলেন, অ্যাটমের ডেফিনেশন দিয়ে দিলেন, লক্ষণ, অণুর লক্ষণ। পরম বা ত্রুটেহে, ন্যায়শাস্ত্রে বলা হচ্ছে পরম বা ত্রুটে, মানে যে কোনো একটা ফিজিক্যাল বস্তুকে ডিভিশন করে করে শেষ পর্যন্ত যাবার পরে আর যখন ডিভিশন হবে না সেইটাকে বলা যাবে আটম, পরম বা ত্রুটে। আর তারপরে আরেকটা সূত্র বলছেন ন্যায়শাস্ত্রে গৌতম, ন প্রলয় অণুসদ্ভাবাত। যেহেতু অণু আছে, এ পৃথিবী বা এ সমগ্র জগৎ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারবে না। অণু থেকে গেলে আবার ভগবান তাকে কি করবে, জোড়ে সমগ্র সংসারকে আবার নির্মাণ করে দিতে পারবে। তাই ন প্রলয়, কারণ কি অণু সদ্ভাবাত, হেতুর্থে পঞ্চমী। তো এইভাবে অনেক কথা আছে বিদ্যা। আর মুখ্যত 8টা বিদ্যার কথা তো তোমরা মহাভারতে পেয়ে যাচ্ছ। তার ভিতরে একটা চমৎকার বিদ্যা হচ্ছে কি না, তিরস্করিণী বিদ্যা। তিরস্করিণী বিদ্যা দ্বারা আমি কি করব না, এখানে আমি বসে আছি, আমি দেখা যাব, আমার দুদিকে যারা বক্তারা বসে আছে ওরা যা বলছে কথা শোনা যাবে কিন্তু দেখা দেবে না, মানে অদৃশ্য করার শক্তি, সেটা তিরস্করিণী বিদ্যা। এরকম 8 রকমের বিদ্যা আছে। তাছাড়া একটা মধুবিদ্যা বলে ঋগ্বেদে একটা অত্যন্ত গহন বিদ্যা, যা উপরে টিকাপথি অনেক ছিল, এখন সেগুলো পাওয়া যাচ্ছে না। কেন না, আমরা সব তো স্যান্ডউইচ করে দিলাম, আর কি করে পাবো? তো মধুবিদ্যা হচ্ছে সবথেকে প্রসিদ্ধ বিদ্যা। তো আমাদের প্রাচীন বিদ্যাকে রক্ষা করতে হলে যা কিছু বেঁচে আছে এখন, তাকে আমরা অবশ্যই রক্ষা করব। এইটুকু বলে আমি আমার বক্তব্য আজকে সাঙ্গ করছি, বাণীকে বিশ্রাম দিচ্ছি। আর বন্দে সংস্কৃত মাতরম।